হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টা টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আর একবার স্বাগত। তো আজকে আমাদের প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের ক্লাস নাম্বার 12 এবং আমরা কিন্তু এই ক্লাসটা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস নয়, আমরা প্রত্যেকদিন যেটা করছি সেটা হচ্ছে ডিটেলস ক্লাস বিস্তারিতভাবে আলোচনা এবং তারপর সেই চ্যাপ্টার থেকে সেই সমস্ত এমসিকিউ স্পেশালি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেগুলো সি টেট বা অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে এসছে সেগুলোকে নিয়ে ডিসকাস করছি। আজকে আমাদের চ্যাপ্টার মূল্যায়ন। ঠিক আছে, কি রয়েছে একটু দেখে নিই। মূল্যায়ন কি? ইভ্যালুয়েশন বা মূল্যায়ন বলতে আমরা যেটা বুঝি, অর্থাৎ কোনো একটা পদ্ধতি, কোনো একটা প্রক্রিয়া যখন দীর্ঘদিন ধরে চলতে চলতে সেটার যখন একটা অন্তিম পর্যায়ে এসে পৌঁছায়, তখন আমাদের সেটা বুঝে নিতে হয় যে সেই যে প্রক্রিয়াটা এতদিন চললো সেই প্রক্রিয়াটার ফল কি হচ্ছে। সেই ফল নির্ণয়, সেটাকে আমরা একরকমভাবে মূল্যায়ন বলি। তো এইটাকে বাচ্চাদের পড়াশোনা শিক্ষার ক্ষেত্রে কী করে আমরা ব্যবহার করব? শিক্ষার্থীর শেখার অগ্রগতি, জ্ঞান, দক্ষতা, আচরণ এবং অর্জন নির্ণয়ের প্রক্রিয়াকে মূল্যায়ন বলে। অর্থাৎ শিক্ষক কতটা প্রোগ্রেস করছে, মানে বাচ্চারা, শিক্ষক নয়, মানে বাচ্চারা তার কতটা নলেজ হলো, সে কতটা এবিলিটি অর্জন করলো, কতটা দক্ষ হলো, তার বিহেভিয়ার কীরকম, এবং তারপর সে কী কী অর্জন করতে পেরেছে, সে কী কী অ্যাচিভ করতে পেরেছে, এই সমস্ত কিছুই হচ্ছে মূল্যায়নের আলোচনার বিষয়। সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি শিক্ষার লক্ষ্য কতটা অর্জিত হয়েছে তা বিচার করার পদ্ধতি হলো মূল্যায়ন। দেখো, শিক্ষা কতটা অর্জিত হয়েছে নয়, শিক্ষার লক্ষ্য কতটা অর্জিত হয়েছে। মনে করো আজকে তোমার কাছে একটা চ্যাপ্টার রয়েছে, এই চ্যাপ্টারটা তোমাকে বলা হলো যে আগামী 3টে ক্লাসের মধ্যে কমপ্লিট করতে হবে। এবার তোমার ক্লাসরুমে 40 জন বাচ্চা আছে, সেটা আমি ধরে না, যে কোনো একটা ক্লাস তুমি ধরে নাও নিজের নিজের সুবিধার মতো করে। এইবার এই বাচ্চাগুলো এক একজন তো এক এক রকম বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন, সকলে যে সমান বৌদ্ধিক ক্ষমতা সম্পন্ন হবে তা কিন্তু নয়। তো কি হলো, এই 40 জন বাচ্চা একসাথে কি করছে, ক্লাসরুমে বসছে, তুমি ক্লাসে গিয়ে লেকচার দিচ্ছ। এবার এই 3টে ক্লাসের পরে তুমি একটা ক্লাস টেস্ট অর্গানাইজ করলে এই বাচ্চাদের জন্য এই টপিকের উপর নির্ভর করে, এবং শেষ পর্যন্ত দেখা গেল ওই বাচ্চাগুলোর মধ্যে 10 জন বাচ্চা আছে যারা মোটামুটি মানে সন্তোষজনক ফলাফল করেছে, 2জন দুর্দান্ত করেছে, বাকি 15 জনের মতন যারা হচ্ছে একদমই খুবই নিম্নমানের মানে ফলাফল অর্জন করেছে। তাহলে এই ইভ্যালুয়েশনটাকে আমি ডায়াগনস্টিক টেস্টও বলতে পারি। ডায়াগনস্টিক টেস্ট মানে কি? মানে ডায়াগনোস করতে পারলাম বিষয়টাকে আমি, যে কী করে এটা উদ্ধার হলো, কী করে এটা জানা গেল যে কে কীরকম লেভেলের অর্জন করতে পারছে। তাহলে আমি দেখলাম কি, যে 2জন বাচ্চা খুব ব্রিলিয়ান্ট রয়েছে তাদেরকে আমি তাদের ব্রিলিয়ান্সকে আরেকটু এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে সেই হিসাবে আমি টাস্ক দিলাম। যারা সন্তোষজনক রেজাল্ট করেছে তাদের জন্য আমি আলাদা রকম টাস্ক দিলাম, আর যারা 15 জন খুব খারাপ করেছে তাদের জন্য আমি এক্সট্রা করে রিমিডিয়াল ক্লাসেসের ইউজ করলাম। ইভ্যালুয়েশন এই জন্যই প্রয়োজন। ইভ্যালুয়েশন শুধু এই জন্য নয়, তুমি এ গ্রেড পেয়েছো, তুমি বি গ্রেড পেয়েছো, তোমাকে সার্টিফিকেটটা দিয়ে দেওয়া হলো, তারপর তুমি নিজেরটা নিজে বুঝে নাও, তা কিন্তু নয়। বোঝা গেছে? এইবার আমরা মানে সিমিলার কিছু শব্দ রয়েছে যেগুলোর পার্থক্য আমাদের জেনে নিতে হবে। তার মধ্যে প্রথমে রয়েছে মেজারমেন্ট, অ্যাসেসমেন্ট ও ইভ্যালুয়েশন। মেজারমেন্ট মানে কি? দেখো এই ছবিতে মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ করা। কি কি? যে কোনো কিছু পরিমাপ হতে পারে, দৈর্ঘ্য, প্রস্থ, দূরত্ব, উচ্চতা, সমস্ত কিছু পরিমাপ। অর্থাৎ মনে করো কেউ 75 পেলো, কেউ 85 পেলো, কেউ 95 পেলো, আমি এটাকে বলতে পারি একটা মেজারমেন্ট। আমি বুঝে গেলাম যে কে কত নম্বর পেয়েছে। অ্যাসেসমেন্টটা কি? অ্যাসেসমেন্ট হচ্ছে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ। আমি দেখব যে বাচ্চাটা 75 পেলো, যে বাচ্চাটা 95 পেলো, তাদের বিহেভিয়ারের প্যাটার্নটা কী রয়েছে, ক্লাসরুমে ক্লাস চলাকালীন তাদের বিহেভিয়ার কেমন থাকে, তাদের খাতাগুলো আমি চেক করব, তাদের লেখার প্যাটার্নটা কী রয়েছে, এই বিষয়গুলো। আর ফাইনালি যে ইভ্যালুয়েশন করেছে আমি সিদ্ধান্ত গ্রহণ করব যে আচ্ছা এই বাচ্চাগুলোর এই জায়গাতে সমস্যা রয়েছে জন্য এরা একটু পিছিয়ে গেছে, এবং এই বাচ্চাদের এগুলো এগুলো জায়গা সব ঠিকঠাক করেছে জন্য এরা একটু এগিয়ে আছে। তো এইটাই হচ্ছে আমাদের প্রতিপাদ্য বিষয় হবে আগামীতে, যখন তোমরা প্রত্যেকে চাকরিতে জয়েন করবে। যারা বর্তমানে চাকরি করছেন তারা তো করছেনই এগুলো বিষয়, তারা তো প্রত্যেক দিনই এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আছেন। যারা আগামীতে স্কুল জয়েন করবে তারা কিন্তু এই বিষয়গুলো দেখতে হবে, কারণ শুধুমাত্র তুমি পড়িয়ে চলে আসলে, পরীক্ষায় খাতা দেখে চেক করে ছেড়ে দিলে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তো মেজারমেন্ট হচ্ছে পরিমাপ করা, অ্যাসেসমেন্ট হচ্ছে তথ্য বিশ্লেষণ, ইভ্যালুয়েশন বিচার বা সিদ্ধান্ত গ্রহণ। তো একজন ছাত্র 80 পেয়েছে, এটা মেজারমেন্ট করলাম। তার দুর্বলতা খুঁজে বের করতে হবে, কোথায় কোথায় সে কম পেলো, কোথায় কোথায় ভুল হলো, এটা অ্যাসেসমেন্ট। এবং সে ভালো যাতে করতে পারে সেইটার হিসাব করাটা হচ্ছে আমার ইভ্যালুয়েশন।
তো প্রথমে কি ইভ্যালুয়েশন থেকে অ্যাসেসমেন্ট থেকে মেজারমেন্ট, এটাও আমরা এইভাবেও দেখতে পারি বিষয়টাকে। নেক্সট আসবো মূল্যায়নের উদ্দেশ্য। সব কিছুতে একটা উদ্দেশ্য থাকে, মূল্যায়ন কেন করতে হবে। শিক্ষার্থী কতটা অগ্রগতি করছে সেটা জানা, অর্থাৎ নোয়িং স্টুডেন্টস প্রগ্রেস। শিক্ষার্থীর মান যাচাই করা, চেকিং টিচিং এফেক্টনেস, মানে শিক্ষকতার মান। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে যে যেরকম একই রোগের চিকিৎসা সব ডাক্তার ভালোভাবে করতে পারে না। মনে করে 50 জন পেশেন্ট থাকলে সবাই যে ওই এক ডাক্তারের কাছে গেলেই সুস্থ হবে তা কিন্তু নয়। ঠিক তেমনি একজন টিচারের শিক্ষণ পদ্ধতি যা রয়েছে সেটা দিয়ে যে সবাই সেইভাবে সফলতা পাবে তা কিন্তু নয়। তো টিচারদেরও কিন্তু সেখানে মডিফাই করতে থাকতে হবে, চেঞ্জ করতে থাকতে হবে। তারপরে দুর্বলতা নির্ণয়, মানে আইডেন্টিফাইং উইকনেসনেস বা উইকনেসেস। তো দুর্বলতাগুলো কোথায় কোথায় রয়েছে, গণিতে না ইংরেজিতে না ভাষা ব্যবহারে কোথায় কোথায় রয়েছে সেগুলো দেখা। তারপরে ক্লাসিফাই করা, অর্থাৎ কে কীরকম সেই হিসাবে একটা ক্লাস রেডি করা, যে এই বাচ্চাগুলোর এগুলো এগুলো জায়গায় প্রবলেম, তাহলে এর এগুলো এগুলো জায়গা ঠিক করতে হবে। আর ওই বাচ্চাগুলোর ওগুলো জায়গা ঠিক রয়েছে, তো বাকিগুলোকে ইমপ্রুভ করতে হবে। এবং ফাইনালি হচ্ছে শিক্ষার উন্নয়ন, এটাই হচ্ছে মূল্যায়নের উদ্দেশ্য। ঠিক আছে, ইভ্যালুয়েশন হেল্পস ইমপ্রুভ লার্নিং, টিচিং অ্যান্ড স্টুডেন্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এই যে নোটসগুলোর পাশাপাশি যে তোমাদের জন্য এই পিকচার্সগুলোকে ইউজ করা হচ্ছে, এগুলো তোমাদের কতটা হেল্প হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও যারা ক্লাসেসগুলো করছো। ঠিক আছে, নেক্সটে আসবো মূল্যায়নের বৈশিষ্ট্য। মূল্যায়নের বৈশিষ্ট্য, ইভ্যালুয়েশনের বৈশিষ্ট্য কি? ধারাবাহিক প্রক্রিয়া, এটা হচ্ছে একটা কন্টিনিউ প্রসেস। উদ্দেশ্যমূলক, এটার হচ্ছে একটা পারপাস থাকবে, উদ্দেশ্য ছাড়া তো হবে না। সর্বাঙ্গীন বিকাশ বিচার, মানে আলটিমেট ডেভেলপমেন্ট যেটা। নিরপেক্ষ হওয়া উচিত, এটা হচ্ছে বায়াস হবে না। ঠিক আছে, বায়াস হবে না। আর শিক্ষণ প্রক্রিয়ার অংশ, যে সিস্টেম রয়েছে সেটার অংশ হতে হবে। অর্থাৎ মূল্যায়নের বৈশিষ্ট্য এটা ধারাবাহিকভাবে চলবে, যার যেরকম এবিলিটি রয়েছে সেই অনুপাতে এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটার পারপাস থাকবে একটা মূল্যায়ন করা, শুধুমাত্র নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া না, এটা পারপাস থাকবে সর্বাঙ্গীন বিকাশের বিচার করা, নিরপেক্ষ হওয়া, শিক্ষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা ইত্যাদি সমস্ত কিছুই। আর মূল্যায়নের প্রকারভেদ, এটা খুব গুরুত্বপূর্ণ। কি? ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে বোঝার চেষ্টা করবে। ফর্মেটিভ আর সামেটিভ, এই দুটোকেই আমরা দেখব। ফর্মেটিভ মানে কি, আমি একটা বেসিক একটা এক্সাম্পল তোমাদেরকে দিই। তোমার ক্লাসরুমে আছে 40টা বাচ্চা আছে। এখন মনে করো জানুয়ারি মাস চলছে, আমি ধরে নিচ্ছি জানুয়ারি মাস বছরের প্রথম মাস। এবার এপ্রিল মাসে হচ্ছে প্রথম এক্সাম, অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সাম। এইবার তুমি ইংলিশ পড়াচ্ছ, ইংলিশের লেসন 1, 2, 3 অ্যান্ড 4, এই 4টা লেসন রয়েছে। এই 4টা লেসন পড়ার জন্য তোমার কাছে কত সময় রয়েছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস সময় রয়েছে। এপ্রিলে তো এক্সাম। তাহলে তুমি লেসন নাম্বার 1টা তুমি পড়ালে জানুয়ারি মাস গোটাটা ধরে। পড়ানোর পর তুমি প্রত্যেক দিন যেটা তুমি পড়াচ্ছ পরের দিন সেটার ফিডব্যাক চাইছো বাচ্চাদের কাছে, কীরকম আজকে তুমি যেটা পড়ালে আগামীকাল গিয়ে তুমি জিজ্ঞাসা করছো যে গতকাল আমরা যেটা পড়েছি কে কে পড়েছো ভালো করে, এবার আমি কিছু কোয়েশ্চেন করবো, তোমরা সেগুলো অ্যান্সার করবে। তুমি ফিডব্যাক চাইলে। এই লেসন নাম্বার 1টা তোমার 6টা ক্লাস লেগেছে, এবং তুমি 6টা ক্লাসে যে পড়িয়েছো পাশাপাশি ফিডব্যাক নিতে থেকেছো, এবং 7 নম্বর দিন তুমি সেই ক্লাসের উপরে, সেই লেসনটার উপরে তুমি ক্লাস টেস্ট নিয়ে নিলে একটা। এই যে 7 দিন ধরে তুমি যে পর্যায়টা পরিচালনা করছো, তুমি ফিডব্যাক চাইছো, তুমি ক্লাস টেস্ট নিচ্ছ, এটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, মানে এটা চলমান প্রক্রিয়া। কোর্সটা চলতে চলতেই যে প্রক্রিয়াটা চলবে, কোর্স চলাকালীন প্রক্রিয়া। ঠিক আছে, কোর্স চলাকালীন প্রক্রিয়া হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, এটা হচ্ছে গঠনমূলক। এখানে আমরা কি করে ভুল সংশোধন করা হয়, যে আজকে আমি পড়ালাম, আগামীকাল জিজ্ঞাসা করছি বাচ্চারা কোনো একটা ভুল বলছে, সাথে সাথে আমি সেটাকে সংশোধন করিয়ে দেওয়ার ব্যবস্থা করব, তাকে শেখাবো, এবং উন্নতির সুযোগ থাকছে। মানে আজকে যে পিছিয়ে থাকছে তাকে আমি টেনে উন্নতি করাতে পারছি, শেখাতে পারছি, কারণ এটা হচ্ছে ওই তোমার ডিউরিং দ্য কোর্স অফ টাইম, ওই টাইমের কোর্সের মধ্যে সেটা কিন্তু চলতে থাকছে। উদাহরণ কি? ক্লাস টেস্ট, মৌখিক পরীক্ষা, হোমওয়ার্ক ইত্যাদি। যদি হোমওয়ার্কের কথা এখন বলা হয় না, প্রাইমারিতে হোমওয়ার্ক করতে বলা হয় না, কারণ ক্লাসেই সমস্তটা পড়িয়ে দেওয়ার কথা বলা হয়। তো লার্নিং ডিউরিং, এটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, মানে পড়াশোনা শেখার চলমান যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে ফর্মেটিভ। সামেটিভটা কি?
এই যে বললাম না এপ্রিলের সামেটিভ। সামেটিভটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় শেষে 3 মাস অন্তরাল পর ওই পুরো একটা সিলেবাস দেওয়া থাকলো, সিলেবাসটার উপরে একটা যে পরীক্ষা পদ্ধতি সেটা হচ্ছে সামেটিভ। সেটা হতে পারে সেমেস্টার, সেটা তোর বার্ষিক পরীক্ষা। বর্তমান সরকারি স্কুলগুলোতে তো সামেটিভ ইভ্যালুয়েশন বলেই পরীক্ষাগুলো হয়। তো এটা পাঠ শেষে মূল্যায়ন করা হয়, মানে তোমার সিলেবাস কমপ্লিট হলো, সময়সীমা পার হলো, তারপর তোমার পরীক্ষাটা হচ্ছে। নির্দিষ্ট সময় হবে, আগে থেকে বলে দেওয়া থাকে, ফলাফল প্রকাশ করা হয়, অর্থাৎ রেজাল্ট দেওয়া হয়। ঠিক আছে, তো সামেটিভ ইভ্যালুয়েশনটা কি, সেটা হচ্ছে ওই একটু উপর দিকে যাই, এই জায়গাটা একবার একটু ফোকাস করে, যে লেসন 1 2 3 4 এটা 4টা যখন একসাথে এক্সাম হচ্ছে এপ্রিল মাসে, তখন সেটা সামেটিভ। আর ওই ওই 3 মাস ধরে যে পড়ানোর প্রক্রিয়াটা সেটা হচ্ছে ফর্মেটিভ। ঠিক আছে, তো ফর্মেটিভ আর সামেটিভের পার্থক্যটা বুঝতে পেরেছো? এখানে দেখো এই বাচ্চা মেয়েটা কি দেখাচ্ছে, তার ফলাফল দেখাচ্ছে, একটা মার্কশিট দেখাচ্ছে, অর্থাৎ সে সামেটিভ এক্সাম দিয়েছে, দিয়ে তারপরে কিন্তু সেখানে সে মার্কশিটটা পেয়েছে। ইভ্যালুয়েশন কন্ডাক্টেড আফটার কমপ্লিশন অফ লার্নিং, নির্দিষ্ট সময়ে কন্ডাক্টেড হয়, অর্থাৎ কন্ডাক্টেড অ্যাট এ ফিক্সড টাইম, ফলাফল প্রকাশ করা হয়। এক্সাম্পল জোন কি, বার্ষিক পরীক্ষা, সেমিস্টার পরীক্ষা। বুঝতে পেরেছো? ফর্মেটিভ সামেটিভ নিয়ে আর কোনো প্রবলেম নেই। লার্নিং এন্ডে হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন, লার্নিং ডিউরিং এ কি ফর্মেটিভ, লার্নিং এন্ডে হচ্ছে সামেটিভ। এইটুকু বুঝতে কারো প্রবলেম নেই। চলো এবার আসি নির্ণায়ক মূল্যায়ন বা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন। নির্ণায়ক মূল্যায়ন বা ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, শিক্ষার্থীর দুর্বলতা বা সমস্যা খুঁজে বের করা। উদাহরণ, গণিতে কোথায় ভুল হচ্ছে তা নির্ণয় করা, মানে অঙ্কের ক্ষেত্রে কোথায় ভুল হচ্ছে সেটা নির্ণয় করা। স্থান নির্ধারণমূলক মূল্যায়ন, প্লেসমেন্ট ইভ্যালুয়েশন, শিক্ষার্থীকে উপযুক্ত স্তরে বসানো। উদাহরণ, ভর্তি পরীক্ষা। নির্ণায়ক মূল্যায়নে প্রথমে বললাম ডায়াগনোস করা, যে কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে। এখানে দেখো মূল উদ্দেশ্য শিক্ষার্থীর দুর্বলতা খুঁজে বের করা, ভুলকে বিশ্লেষণ করা এবং উন্নতির পথ নির্ধারণ করা। যে আচ্ছা তোমার এইখানে ভুল হচ্ছে বুঝতে, তাহলে এই জায়গাটা দেখো এইভাবে করে করলে তুমি কিন্তু ভুলটা সংশোধন করে নিতে পারবে। গণিতের ক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো একটা ফর্মুলা হয়তো সে ইমপ্লিমেন্ট করতে ভুল করছে, তখন তাকে ভালো করে বোঝানো যে ফর্মুলাটা এইভাবে ইউজ হয়, তুমি এটাকে এইভাবে ব্যবহার করো, দেখো তুমি ফর্মুলাটা ঠিকঠাক করে করতে পারবে। তো ঠিক সেইভাবেই এটা কিন্তু হয়ে যায়। এরপরে হচ্ছে ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এটি শিক্ষার্থীর সার্বিক বিকাশ বিচার করে। সার্বিক বিকাশ মানে কি, ওভারঅল ডেভেলপমেন্ট। সার্বিক বিকাশ। কন্টিনিউয়াস মানে নিয়মিত মূল্যায়ন। কম্প্রিহেন্সিভ মানে জ্ঞান, আচরণ, দক্ষতা সব বিচার। উদ্দেশ্য, চাপ কমানো, ভয় দূর করা, শেখাকে আনন্দময় করা। কি, প্রেশার যাতে না দেওয়া হয় বাচ্চাকে। কন্টিনিউয়াস আর কম্প্রিহেন্সিভ মানে কি, আজকে ক্লাস নাম্বার 1-এ আমি আজকে শেখালাম বাচ্চাদেরকে টেন্স কত প্রকার ও কি কি। ক্লাস নাম্বার 2-তে আমি তাদেরকে শেখালাম যে 3টে যে টেন্স রয়েছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সেই প্রেজেন্ট টেন্সের 4টে আবার ভাগ রয়েছে, সিম্পল পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথম ক্লাসে আমি কি শিখিয়েছিলাম, টেন্স কত প্রকার কি কি। দ্বিতীয় ক্লাসে শেখালাম সেই টেন্সগুলোর ক্লাসিফিকেশনস, মানে কি একটা ধারাবাহিকভাবে চলছে এবং কন্টিনিউ চলছে। আমি আজকে তাদেরকে শেখালাম টেন্স কি, পরের দিন আমি তাদেরকে শেখাচ্ছি ন্যারেশন করতে হবে। আসো, বাচ্চারা কিছু বুঝবে, মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারবে না। তো এই ধারাবাহিকতা তাহলে এখানে নষ্ট হচ্ছে, কন্টিনিউটি শেষ হয়ে যাচ্ছে, এটা কিন্তু করা যাবে না। তো সিসি হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ধারাবাহিক ও সামগ্রিক, যেখানে কনসেপ্ট জোন ইভ্যালুয়েশন অফ ওভারঅল ডেভেলপমেন্ট। আর কম্প্রিহেন্সিভ বা সামগ্রিক মূল্যায়নের মধ্যে আচরণ, জ্ঞান, স্কিলস সমস্ত কিছু উন্নতি হচ্ছে। 2 কম্পোনেন্টস এখানে রয়েছে, একটা কন্টিনিউয়াস আর একটা কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস, একটা কম্প্রিহেন্সিভ। কন্টিনিউয়াস মানে ধারাবাহিক, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে যেটাকে আমরা বলবো যে সার্বিকভাবে যেটা মানে বিকাশ, জ্ঞান অর্জন, আচরণ, দক্ষতা সমস্ত কিছু বিচার করা হচ্ছে। এবার মূল্যায়নের কিছু কৌশলে আসি। এখানে ছবিতে সব দেখতেই পাচ্ছ, বাচ্চাদের চাপ কমানো, ভয় দূর করা, শেখাকে আনন্দময় করা, মানে সেটাকে ক্লাসটাকে কি করতে হবে, অ্যাট্রাকটিভ করতে হবে, বাচ্চাদেরকে সেখানে কি করতে হবে, সেই টপিকের প্রতি আকর্ষণ বাড়াতে হবে। মূল্যায়নের কৌশল কি, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, পর্যবেক্ষণ পদ্ধতি, সাক্ষাৎকার, প্রকল্প কাজ, অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, মূল্যায়নের কৌশল হচ্ছে এটাই, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, পর্যবেক্ষণ পদ্ধতি, সাক্ষাৎকার, প্রকল্প কাজ ও অ্যাসাইনমেন্ট, এগুলোই। এরপরে কি, ভালো মূল্যায়নের বৈশিষ্ট্য, রিলায়েবল নির্ভরযোগ্য, ভ্যালিড বৈধ, ব্যবহারযোগ্য ইউজেবল। ঠিক আছে,
তো ভালো মূল্যায়নের বৈশিষ্ট্য এই তিনটাই: নির্ভরযোগ্য, বৈধ এবং ব্যবহারযোগ্য। ঠিক আছে, এই তিনটে। এরপরে কি আছে? নিরপেক্ষ রয়েছে, চারটা রয়েছে। অর্থাৎ আমরা যখনই মূল্যায়নের বৈশিষ্ট্যতে যাব, এটা রিলায়েবল কেন? কারণ হচ্ছে আমার টার্গেট বাচ্চাটাকে শেখানো। এবারে মূল্যায়ন করে বুঝতে পারছি যে বাচ্চাটার এখন বর্তমান কি ক্যাপাসিটির কোয়ালিটি রয়েছে, সেই অনুযায়ী আমি তাকে টাস্ক দেবো। এটা বৈধ, কারণ যেহেতু বাচ্চাটার আলটিমেট ডেভেলপমেন্ট হচ্ছে, এবং ইউজেবল, ব্যবহারযোগ্য, খুব কঠিন নয় ব্যবহার করা। এবং শেষে নিরপেক্ষ, অর্থাৎ এখানে পার্টিকুলারলি কাউকে ফোকাস করা নয়, এখানে বুঝতে হবে যে কোন বিষয়টাকে এখানে ফোকাস করতে হবে এবং সেই মোতাবেক কাজটা কিন্তু হবে। শেষ হচ্ছে শিক্ষকের ভূমিকা। শিক্ষকের ভূমিকার ক্ষেত্রে আমরা কি দেখব? নিরপেক্ষ মূল্যায়ন করা, অর্থাৎ ভালো মন্দ বিচার নিরপেক্ষভাবে করা। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ দেওয়া, যে খুব ভালো পারছে তাকে আমি ফোকাস দিচ্ছি, যে পারছে না তাকে ফোকাস দিচ্ছি না, তা কিন্তু হবে না। দুর্বল ছাত্রদের সহায়তা করা, এখানে সহায়তা করা বলতে স্ক্যাফোল্ডিং, তাদেরকে স্ক্যাফোল্ডিং করা, তাদেরকে ধাপে ধাপে হেল্প করা, ফিডব্যাক দেওয়া, বাচ্চাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া, এই সমস্তটাই কিন্তু রয়েছে। এবার আমরা দেখব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুযায়ী মুখস্থ বিদ্যার পরিবর্তে বোঝার ওপর জোর দেওয়া, অর্থাৎ রিমেম্বারিং বাদ রোট লার্নিং বাদ, তার পরিবর্তে কি আসবে? আন্ডারস্ট্যান্ডিং। এবং এই আন্ডারস্ট্যান্ডিং এর রেজাল্ট কি আসবে? ক্রিয়েটিভিটি। বোঝা গেছে? কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষাকেন্দ্রিক মূল্যায়ন। শিক্ষাকেন্দ্রিক মূল্যায়নটা কি? শিশুকেন্দ্রিক, আমার পড়তে ভুলেছে, আমাকে ক্ষমা করবেন। শিশুকেন্দ্রিক মূল্যায়নটা কি? যে আমরা তো জানি শিশুকেন্দ্রিক শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো, এবং এইটা হচ্ছে শিশুকে কেন্দ্র করে যেই মূল্যায়নটা তৈরি হচ্ছে। শিশুর কী কী প্রয়োজন, শিশুর কী কী দরকার, শিশুর কী কী প্রয়োজন রয়েছে, সেই সমস্ত কিছু নিয়ে যেই মূল্যায়ন, সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক মূল্যায়ন। এক্ষেত্রে আরটিই অ্যাক্টের কথা আমরা পড়বো, রাইট টু এডুকেশন অ্যাক্ট। আমি এর আগের দিনই বলেছিলাম আরটিই অ্যাক্ট হচ্ছে 2009 সালে এটা পাস হয়, এবং 2010 সালের 1 এপ্রিল, 1 এপ্রিল এটা ইমপ্লিমেন্ট করা হয়, যেখানে বলা হয় যে 6 থেকে 14 বছর বয়সী প্রত্যেকটা বাচ্চাকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের আওতায় আনতে হবে। ঠিক আছে? তো এখানে প্রাথমিক স্তরে শিশু বান্ধব মূল্যায়ন। শিশু বান্ধব মানে কি? যেটা বাচ্চাদেরকে শিখতে সাহায্য করবে, সেটাই শিশু বান্ধব মূল্যায়ন। ভয়মুক্ত শিক্ষা, যেখানে বাচ্চারা গণিতের ভয়, আমার মনে আছে ছোটোবেলার কথা, আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি। ছোটোবেলায় আমাদের স্কুলে একজন সংস্কৃত টিচার ছিলেন, আমি ক্লাস 7-এ তখন পড়ি, দেবাশিস স্যার, আমি নামও জানি সেই সম্মানীয় শ্রদ্ধেয় স্যারের। সেই স্যার, আমরা অন্য কোনো ক্লাসের পড়া করি না করি, ওই স্যারের পড়া আমরা পড়ে যেতামই, কারণ তিনি আমাদেরকে বেধড়ক মারধর করতেন তখন যদি আমরা পড়া না পারতাম। তো একটা ভয়, তো এই ভয়টা কিন্তু বাদ দিতে হবে। পরীক্ষায় বারবার আসা পার্থক্য, ফর্মেটিভ সামেটিভ। ফর্মেটিভ হচ্ছে শেখার সময়, আর সামেটিভ শেখার শেষে। ফর্মেটিভ উন্নতি করে, সামেটিভ ফলাফল দেয়। ফর্মেটিভ নিয়মিত হয়, সামেটিভ নির্দিষ্ট সময় হয়। তাহলে আজকে মেনলি আমরা বুঝলাম ইভ্যালুয়েশনের ব্যাপারটা, ডায়াগনস্টিক টেস্টটা কী জিনিস, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনটা কী জিনিস, আর ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা কী জিনিস। ঠিক আছে? এবার হচ্ছে এক লাইনে তথ্যগুলো একটু দেখে নিই চটপট। মূল্যায়ন কি? এটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়ার অংশ। ফর্মেটিভটা কি? যেটা শেখার সময়, তাহলে ডিউরিং দ্য কোর্স অফ টাইম, তাই না? তাহলে শুধু ডিউরিং লিখে রাখলাম। সামেটিভ কি? শেখার শেষে, তার মানে কি একদম এন্ডে। সিসি কি? কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এরপরে আসি ডায়াগনস্টিক কি? দুর্বলতা নির্ণয়। এখানে দুর্বলতা বলতে ডায়াগনস্টিকটা মনে হতে পারে একটা মেডিকেল টার্ম, বাট ডায়াগনস্টিক হচ্ছে একটা বাচ্চার শেখার ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতা সেগুলোকে নির্ণয় করা। প্লেসমেন্ট কি? সঠিক স্তরে বসানো বাচ্চাদেরকে। ইভ্যালুয়েশন ইজ ব্রডার দ্যান অ্যাসেসমেন্ট। তো অ্যাসেসমেন্ট আমরা করতেই পারি, আমরা মেজারমেন্টে করতেই পারি, কিন্তু ইভ্যালুয়েশন অনেক একটা বৃহত্তর ব্যাপার। ঠিক আছে? এটা কাদের স্বার্থে? বাচ্চাদের স্বার্থে। মূল্যায়ন হলো শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও আচরণের বিচার প্রক্রিয়া। এটি শিক্ষার লক্ষ্য অর্জনের মাত্রা নির্ণয় করে। মূল্যায়নের প্রধান প্রকার হলো ফর্মেটিভ, সামেটিভ, ডায়াগনস্টিক অ্যান্ড প্লেসমেন্ট ইভ্যালুয়েশন। ঠিক আছে? এবার কিছু টপিক রিলেটেড এমসিকিউ আমরা করে নেব। টপিক রিলেটেড এমসিকিউ বলা হয়েছে সৃজনাত্মক উত্তরের বা ক্রিয়েটিভ অ্যান্সারের প্রয়োজন। সিটেট 2011
সরাসরি শিক্ষণ ও সরাসরি প্রশ্ন, বিষয়ভিত্তিক প্রশ্ন, বিষয়ভাবে প্রশ্ন, নাকি একটি অত্যন্ত সুশৃঙ্খল শ্রেণীকক্ষ? সময় নষ্ট করবে না, চটপট অ্যান্সার করবে। এখানে ক্রিয়েটিভ অ্যান্সার বা সৃজনাত্মক উত্তর, সঠিক উত্তর যেটা হবে সেটা নিচে তোমরা লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, বিভিন্নভাবে প্রশ্ন, ঠিক আছে? আসি, মূল্যায়নের মূল উদ্দেশ্য হওয়া উচিত। দেখো তাড়াতাড়ি দেখো, চটপট দেখো, সঠিক উত্তর যেটা হবে সেটা বলবে। মূল্যায়নের মূল উদ্দেশ্য হওয়া উচিত, মূল্যায়নের মূল উদ্দেশ্য হওয়া উচিত অপশন নাম্বার ডি, শিখনে প্রতিকারমূলক ফাঁকগুলি নির্ণয় করা। প্রতিকার মানে হচ্ছে যেগুলো রিমেডি অর্থাৎ রিমেডিয়াল। এরপরে আসি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি গঠনমূলক মূল্যায়ন বা ফরমেটিভ অ্যাসেসমেন্টের প্রক্রিয়া নয় বলেছে? পেডাগজিতে একটা বিষয় কি, যখন দেখবে লাস্টে নট বা এক্সেপ্ট বা উইদাউট এই সমস্ত ওয়ার্ডগুলো থাকবে, তখন বুঝতে হবে গোটা বাক্যটা চেঞ্জ হয়ে গেল। তো নিম্নলিখিতদের মধ্যে কোনটি গঠনমূলক উন্নয়নের প্রক্রিয়া নয়? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, টার্ম টেস্ট। অপশন নাম্বার সি, টার্ম টেস্ট, ঠিক আছে? এরপরে আসি, সামগ্রিক মানে কম্প্রিহেন্সিভ শব্দটি নিরবচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এর একটি প্রকল্প নিম্নলিখিত কোনটি এই বিষয়টিকে সমর্থন করে না? সিটেট নভেম্বর 2012। কি হবে সঠিক উত্তর? এল থার্স্টনের প্রাথমিক মানসিক তত্ত্ব, বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্ব, তথ্য প্রক্রিয়াকরণ তত্ত্ব, নাকি জেপি গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্ব? কারেক্ট অ্যান্সার হবে জেপি গিলফোর্ডের বুদ্ধির গঠন তত্ত্ব, অপশন নাম্বার ডি। এরপরে আসি, নিম্নলিখিতদের মধ্যে কোনটি অভিক্ষা হিসেবে শিক্ষণের বা শিক্ষণের ক্ষেত্রে ব্যতিক্রম? নিম্নলিখিতদের মধ্যে কোনটি অভিক্ষা হিসেবে শিক্ষণের ক্ষেত্রে ব্যতিক্রম? সিটেট জুলাই 2013। কি হবে কারেক্ট অ্যান্সার? কি হবে? অভিক্ষা হিসেবে মানে, অভিক্ষা মানে কি? অভিক্ষা হচ্ছে তোমার ইভ্যালুয়েশন বলতে পারো। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, যথাসম্ভব সময়ের ব্যবধানে শিক্ষার্থীদের জন্য পরীক্ষার ব্যবস্থা করা। যেমন আগে একক অভিক্ষা হতো, তোমাদের জানা আছে কিনা? প্রথম যখন আসে একক অভিক্ষা বা ইউনিট টেস্ট, ইউনিট টেস্টের কথা তোমাদের যাদের মনে থাকবে তারা জানবে, স্কুলে কিন্তু এর আগে দেখেছি একক অভিক্ষার বিষয়টা। তারপরে তো সামেটিভ চলে আসে। নিম্নলিখিতের মধ্যে কোনটি পরীক্ষার সময় উদ্বেগ কমানোর কৌশল নয়? উদ্বেগ মানে হচ্ছে মনে করো যে ভয়, ভীতি ইত্যাদি, বা এক্সাইটমেন্ট, যেটাকে এক কথায় বলে এক্সাইটমেন্ট। কৌশল নয়, নাম্বার 6। সঠিক উত্তর পরীক্ষার ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করা, অপশন নাম্বার বি, পরীক্ষার ফলাফল নিয়ে খুব বেশি চিন্তা করা, ঠিক আছে? নেক্সট আসি নম্বর 7, নিম্নলিখিতদের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? সিটেট ফেব্রুয়ারি 2014। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? গঠনমূলক মূল্যায়ন কখনো কখনো সমষ্টিগত মূল্যায়ন হতে পারে এবং বিপরীত হতে পারে। সমষ্টিগত মূল্যায়ন থেকে বোঝা যায় যে মূল্যায়ন শেখার একটি ধারাবাহিক ও অবিচ্ছিন্ন অংশ। গঠনমূলক মূল্যায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের কৃতিত্বের গ্রেড নির্ধারণ, আর গঠনমূলক মূল্যায়নের একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে শিক্ষার্থীদের বিকাশের সারসংক্ষেপ তুলে ধরা। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, গঠনমূলক মূল্যায়ন কখনো কখনো সমষ্টিগত মূল্যায়ন হতে পারে, বিপরীত হতে পারে, ফর্মেটিভ সামেটিভ হতে পারে, বা এটা উল্টাও হতে পারে, কারণ দুটো তো পরস্পর ওতপ্রোতভাবে জড়িত, আমরা জানলামই। শিক্ষণের অভিক্ষা বা অ্যাসেসমেন্ট অফ লার্নিং এটা কি? এটা সেপ্টেম্বর 2014 সালের প্রশ্ন, এটা এসেছিল সিটেট পরীক্ষাতে। শুধু সিটেট না, আমরা কিন্তু অন্য রাজ্যের টেট পরীক্ষার প্রশ্নগুলোও রেখেছি এখানে, সবই পাবে আজকে। সঠিক উত্তর প্রেষণাকে চালিত করা। এখানে প্রেষণা হচ্ছে মোটিভেশন, এই ওয়ার্ডগুলো মনে রাখবে, ঠিক আছে? যদিও পাশে ইংরেজি টার্মটা থাকবেই। বিদ্যালয় নির্ভর অভিক্ষা মানে স্কুল বেসড, SBA, এটার ফুল ফর্ম হচ্ছে স্কুল বেসড অ্যাক্টিভিটি। তো বিদ্যালয় নির্ভর অভিক্ষায় কি হবে এটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গঠনমূলক ফিডব্যাক প্রদানের মাধ্যমে শিখন কৌশলকে উন্নত করা।
অপশন নাম্বার সি, গঠনমূলক ফিডব্যাক প্রদানের মাধ্যমে শিখন কৌশলকে উন্নত করা। 80 নম্বর 10-এ নিচের কোন অভিজ্ঞা পদ্ধতি শিক্ষার্থীদের জন্য আদর্শ? সিটেট ফেব্রুয়ারি 2015। নিচের কোন অভিজ্ঞা পদ্ধতি শিক্ষার্থীদের জন্য আদর্শ? কি হবে কারেক্ট অ্যান্সার? চটপট পড়ো, অ্যান্সারটা করো। সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর এখানে হবে অপশন নাম্বার সি, যখন অভিজ্ঞার বিভিন্ন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ধারণামূলক পরিবর্তন এবং বিকল্প সমাধান পদ্ধতি নির্ণয় করা হয়, সেটাকে এখানে বলা হয়েছে। এরপর আসি, একটি বহু সাংস্কৃতিক বা মাল্টিকালচারাল শ্রেণীকক্ষকে একজন শিক্ষক নিচের কোন ধরনের দৃষ্টিভঙ্গি থেকে অভিজ্ঞা পদ্ধতি নিশ্চিত করেন? সিটেট ফেব্রুয়ারি 2014। কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট, অপশন নাম্বার এ, শিক্ষার্থীদের সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপট। নম্বর 12, আচ্ছা তোমরা যারা পাচ্ছ না, ক্লাসের নোটিফিকেশন পাচ্ছ না, অনেকে জিজ্ঞাসা করছো আজকে তো স্যার ক্লাসের নোটিশটা পেলাম না। তোমরা যে চ্যানেলে এখন ক্লাসটা দেখছো, ক্লাসের এই চ্যানেলের সাবস্ক্রাইবটা প্রেস করে রাখবে, তাহলে তোমাদের প্রত্যেকদিন ক্লাসের 30 মিনিট আগে, অর্থাৎ আধ ঘন্টা আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে ক্লাসের, ঠিক আছে? শুধুমাত্র পেপার পেন্সিল দ্বারা অভিজ্ঞা পদ্ধতি, পেন পেপার টেস্ট যেটাকে আমরা বলি, পেন পেপার টেস্ট, এটা কি? সঠিক উত্তর হচ্ছে সীমাবদ্ধ, মানে লিমিটস রয়েছে এখানে, তো সীমাবদ্ধ অভিজ্ঞা। শ্রেণীকক্ষে বিভিন্ন শিখন শৈলীর শিক্ষার্থী রয়েছে, সিটেট ফেব্রুয়ারি 2016। শ্রেণীকক্ষে বিভিন্ন শিখন শৈলীর শিক্ষার্থী রয়েছে, সিটেট ফেব্রুয়ারি 2016। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে বিভিন্ন ধরনের কাজ ও পরীক্ষা, অপশন নাম্বার সি। অর্থাৎ শ্রেণীকক্ষে বিভিন্ন শিখন শৈলীর শিক্ষার্থী রয়েছে, তো তাদের জন্য বিভিন্ন রকমের কাজ এবং পরীক্ষা তাদেরকে দিতে হবে। নিচের কোনটি শিখনের ক্ষেত্রে অভিজ্ঞার প্রধান বৈশিষ্ট্য? শিখনের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য বলেছে, নিচের কোনটা? শিখনের ক্ষেত্রে অভিজ্ঞার প্রধান বৈশিষ্ট্য, অভিজ্ঞাটা কি টেস্ট? সঠিক উত্তর, একজন শিক্ষক তার ছাত্রের ধারণাগত বোধগম্য মানে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর তুলনায় চিন্তনের প্রক্রিয়াকে অধিক গুরুত্ব দেন। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, ধারণাগত বোধগম্যতার তুলনায় চিন্তনের প্রক্রিয়াকে অধিক গুরুত্ব দেন। সো অপশন নাম্বার বি এখানে হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপর নম্বর 15, নিম্নলিখিত কোন বিবৃতিগুলির অভিজ্ঞা বিষয়ে সত্য? এক নম্বরটা পড়ি, বলেছে অভিজ্ঞা শিক্ষার্থীদের দক্ষতা ও খামতি, দক্ষতা মানে হচ্ছে তার এবিলিটি, খামতি মানে তার দুর্বলতা, নির্ণয়ে সাহায্য করে এবং সেই অনুসারে শিক্ষকরা শিক্ষাদানের পদ্ধতি তৈরি করতে পারেন। বি, তুলনামূলক মূল্যায়ন তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞা অর্থপূর্ণ হয়। সি, অভিজ্ঞা শুধুমাত্র স্মৃতির পরিমাপ করে না, বরং তার প্রয়োগ করতেও বুঝতে সাহায্য করে। এবং ডি, শিক্ষক শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের দেওয়া তথ্য অনুযায়ী মূল্যায়ন করবেন। তাহলে এখানে কোনটা আমার ঠিক হবে? দেখো, দক্ষতা খামতি নির্ণয়ে সাহায্য করবে, এটা তো অবশ্যই হবে, তাহলে নাম্বার এটাতে আমি দিয়ে নিচ্ছি। তুলনামূলক মূল্যায়ন তৈরির মাধ্যমে শিক্ষার্থীদের অভিজ্ঞা অর্থপূর্ণ হয় না, তুলনামূলকের মাধ্যমে কেন অর্থপূর্ণ হতে যাবে? অভিজ্ঞা শুধুমাত্র স্মৃতির পরিমাপ করে না, বরং তার প্রয়োগ করতেও বুঝতে সাহায্য করে। অর্থাৎ শুধুমাত্র যে কতটা জানলো শিখলো সেটা করে না, তার পাশাপাশি সেগুলোকে বাস্তবে প্রয়োগ করতে সাহায্য করে। তো এ আর সি এই দুটো হচ্ছে সঠিক উত্তর, মানে আমাদের অপশন নাম্বার এ। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেবে সময় নষ্ট করার জন্যে, যাতে করে সময়টা অনেকটা যায় প্রশ্ন পড়তে গিয়ে। নিরবচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস, সামগ্রিক মানে কম্প্রিহেন্সিভ মূল্যায়ন অন্তর্ভুক্ত থাকে কোথায়? শুধুমাত্র গঠনমূলক মূল্যায়ন, শুধুমাত্র সমষ্টিগত মূল্যায়ন, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়ন কোনোটি নয়, গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়ন ব্যবহার করে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন অন্তর্ভুক্ত থাকে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গঠনমূলক ও সমষ্টিগত মূল্যায়ন ব্যবহার করে বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। কোন ধরনের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত মূল্যায়ন নির্ভর করে? কোন ধরনের শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের
ব্যক্তিগত মূল্যায়ন নির্ভর করে, সিটেট জানুয়ারি 2020। পাঠ্য বই কেন্দ্রিক, আচরণমূলক, শিক্ষক কেন্দ্রিক নাকি প্রগতিশীল? যাকে আমরা বলি প্রোগ্রেসিভ মানে প্রগতিশীল, অপশন নাম্বার ডি। নেক্সট নাম্বার 18, গঠনমূলক অভিজ্ঞতা বা ফরমেটিভ অ্যাসেসমেন্ট সাধারণত ব্যবহার করা হয় শিক্ষককে যুক্তিবাদী বিষয়ের ভিত্তিতে প্রশ্নপত্র তৈরি করার জন্য, শিক্ষককে উন্নত পরিকল্পনা ও সহায়তা প্রদান সাহায্য করার জন্য, যেটা একটা ফিডব্যাক শিক্ষার্থীরা প্রদান করার জন্য, শিক্ষার্থীদের উন্নত মানের দক্ষতা নির্ণয়ের জন্য পরীক্ষা নিতে সাহায্য করার জন্য, নাকি শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বৈষম্যকে যথাযথভাবে নির্ণয় করার জন্য? সঠিক উত্তর ফিডব্যাক। যেখানে বারংবার বলছি, যেখানে বাচ্চারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হবে, এখানে বাচ্চারা ফিডব্যাক দিচ্ছে, তাহলে তারা অ্যাক্টিভ পার্টিসিপেট করছে ব্যাপারটাতে, তাহলে তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হয়ে গেল, পার্টিসিপেন্ট। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর। গতিশীল অভিজ্ঞতা বা যেটাকে আমরা বলবো ডাইনামিক অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? 2022-এ এসেছিল, ডাইনামিক অ্যাসেসমেন্ট বা গতিশীল অভিজ্ঞতা। কি হবে সঠিক উত্তর? শিশুদের বিশেষ শিক্ষণের প্রয়োজনীয়তা। ঠিক আছে, এবং এর মাধ্যমে রিমিডিয়াল ক্লাসেসগুলো কিন্তু বানানো হয়। এর মাধ্যমে কি বানানো হয়? রিমিডিয়াল ক্লাসেস। বোঝা গেল? 80 নাম্বার 20, অভিজ্ঞতা অ্যাসেসমেন্ট 2020-2022, শিক্ষাদানের বিষয়গুলির উপর অভিজ্ঞতা হওয়া উচিত, শিক্ষণের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত, শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী শ্রেণীবিভক্ত করা, যথা ধীর গতিসম্পন্ন বুদ্ধিমান শিক্ষার্থী, অভিজ্ঞতা শিক্ষণের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত, এবং শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীদের শিক্ষণের প্রস্তুতির উপর হবে। তাহলে এই অভিজ্ঞতা অ্যাসেসমেন্ট এটা কি হবে? এটা হচ্ছে অপশন নাম্বার ডি, অভিজ্ঞতা শিক্ষণের অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত এবং শিক্ষণ প্রক্রিয়া শিক্ষার্থীদের শিক্ষণের প্রস্তুতির উপর হবে। অপশন নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। প্রগতিশীল শ্রেণীকক্ষে অভিজ্ঞতা, প্রোগ্রেসিভ। প্রগতিশীল শ্রেণীকক্ষে অভিজ্ঞতা এটা কি হবে? প্রগতিশীল শ্রেণীকক্ষে অভিজ্ঞতাটা কি? প্রোগ্রেসিভ ক্লাসরুম। এখানে কি হবে এটা? এটা সবসময় ডাইনামিক। কিছুক্ষণ আগে বললাম ওই কোয়েশ্চেনটাই ঘুরিয়ে দিয়েছে। সিটারও কিন্তু কোয়েশ্চেন রিপিট করে প্রচুর, আর এগুলো থেকেই প্রশ্ন আসে পরীক্ষাতে। পারস্পরিক বিপরীতধর্মী শিখন, এটা ত্রিপুরাতে এসেছিল, ত্রিপুরা আপার প্রাইমারি 2016। পারস্পরিক বিপরীতধর্মী শিখন নিচের কোন কৌশলটিতে ব্যবহার হয় না? জিজ্ঞাসাবাদ, সারসংক্ষেপকরণ, মূল্যায়ন নাকি কোনোটি নয়? সঠিক উত্তর মূল্যায়ন বা ইভ্যালুয়েশন। ঠিক আছে, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নম্বর 23, শ্রেণীকক্ষ পরিবেশে শিক্ষা প্রদানের পূর্বে বা শিক্ষা প্রদানের সময়ে যে ডায়াগনস্টিক টেস্ট ব্যবহার হয় তাকে কি বলা হয়? স্ট্যান্ডার্ডাইজড নয় যেটা, ঠিক আছে, ফর্মেটিভ সামেটিভ দুটোই নাকি না? তো যেটা হচ্ছে পরীক্ষার পূর্বে যেটা করা হয় শিক্ষা প্রদানের সময়, সেটাকে আমরা কি বলবো? ফর্মেটিভ। যেটা হচ্ছে ডিউরিং যেটা চলছে, তাই তো, তাহলে কি বলবো? ফর্মেটিভ বলবো। নেক্সট, যখন একজন শিক্ষার্থী সামগ্রিক থেকে নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতির অবলম্বন করে তাকে বলা হয় ড্যাশ পদ্ধতি। যখন একজন শিক্ষার্থী সামগ্রিক থেকে নির্দিষ্ট শিক্ষণ পদ্ধতি অবলম্বন করে তখন তাকে বলা হয় কি পদ্ধতি? ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2016। অবরোহণ, আরোহণ, মিশ্র কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন নাম্বার এ, অবরোহণ। স্কুল ওয়াইড এনরিচমেন্ট মডেল কে নির্মাণ করেছিলেন যার মাধ্যমে বিদ্যালয়সমূহে প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব বলে ধরা হয়? ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2021, জোসেফ হার্বার্ট, জোসেফ রেনজুলি, হার্বার্ট রেনজুলি, কেউই নয়। সঠিক উত্তর কি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, জোসেফ রেনজুলি। ঠিক আছে, নেক্সটে আসবো নাম্বার 26, ইএমআর পুরো কথাটি কি? কিছুক্ষণ আগে যেরকম বললাম যে এসবি এর পুরো কথাটা কি? স্কুল বেসড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি, না ওটা অ্যাসেসমেন্ট হবে, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, ওটা অ্যাক্টিভিটি বলেছিলাম ভুল করে। আমি আরেকবার লিখে দিচ্ছি, তোমরা এটা সংশোধন করে নেবে। স্কুল বেসড অ্যাসেসমেন্ট। ইএমআর এর পুরো কথাটা কি? ইএমআর এর পুরো কথাটা হচ্ছে এডুকেবল মেন্টালি রিটার্ডেড।
এডুকেবল মেন্টালি রিটার্ডেড, ঠিক আছে। নেক্সট নাম্বার 27, এটা ত্রিপুরা আপার প্রাইমারি টেট 2022-এর প্রশ্ন। মূল্যায়ন সার্থক হয় যদি, তো এটা হোমওয়ার্ক করবে তোমরা প্রত্যেকেই, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্যে। এবং একটু অপশনসগুলো ভালো করে তোমরা দেখে নাও, তারপরে আমরা আগামী ক্লাসে আবার আলোচনা করব, ঠিক আছে। তার আগে একটু জানিয়ে রাখি, আমাদের কিন্তু অলরেডি ব্যাচেসগুলো চলছে, তোমরা ব্যাচেসগুলো জয়েন করতে পারো। প্রাইমারি টেটের ব্যাচও চলছে, যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তারাও জয়েন করতে পারেন, কারণ টেট আপনাদেরকে দিতেই হবে, ঠিক আছে। তো এই প্রাইমারি কোর্স হচ্ছে আমাদের ফিজ 999, ভ্যালিডিটি পরীক্ষা পর্যন্ত। আপার প্রাইমারিতে যুক্ত হতে পারে, ওটারও ফিজ 999, ভ্যালিডিটি পরীক্ষা পর্যন্ত। ভর্তির জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 হোয়াটসঅ্যাপ করবে। প্রাইমারি টেট হলো প্রাইমারি লিখে, আপার প্রাইমারি টেট হলো আপার প্রাইমারি লিখে। আর যদি মনে হয় যে না দুটোই তোমাদের পরীক্ষা দিতে পারবে, দুটোরই যোগ্যতা মান রয়েছে, তাহলে দুটো ব্যাচ আলাদা নেওয়ার প্রয়োজন নেই। একটাই ব্যাচ রয়েছে, সেখানে আমরা টেট কম্বাইন্ড ব্যাচ করেছি, নতুন ব্যাচ 5ই জুনের পরিবর্তে আমাদের 11 জুন জাস্ট শুরু হলো, ক্লাসটা জাস্ট শুরু হয়েছে, যুক্ত হতে পারো। এটার ফিজ অনলি 1199, পরীক্ষা পর্যন্ত ভ্যালিডিটি, অর্থাৎ পরীক্ষা যতদিন না হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি, ততদিন এই ক্লাসগুলো কিন্তু চলবে, ব্যাচটা কিন্তু ভ্যালিডিটি থাকবে। এটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করতে পারো, টেট কম্বাইন্ড ব্যাচ লিখে, ডিটেলস তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ক্লাসটা কেমন লাগছে কমেন্ট সেকশনে তোমরা জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।